আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। দেশ বা প্রবাস থেকে যারা আমাদের আজকের ব্লগটি দেখছেন, শুরুতেই তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যদি আমাদের ব্লগের কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকতে পারেন। তো কথা না বাড়িয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করি। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা আমার ফুপ্পির একটা প্লট দেখতে গিয়েছিলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে, খুব বেশি দূরে না, আবার অনেক বেশি কাছেও না, অটোতে করে যেতে হয়। তো বাসা থেকে রওনা হয়েছিলাম দুপুরে লাঞ্চের পরপরই। ওখানে গিয়ে ঘোরাঘুরি করে তারপর কিছু শাকসবজি নিয়েছি, দেখতেই পেয়েছিলেন। ওখান থেকে ফিরে তারপর এই রেস্টুরেন্টে আমরা যাওয়ার সময় কিন্তু দেখে গিয়েছিলাম, দি ট্রি হাউস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা আমার ফুপ্পির জায়গাতে যাওয়ার একেবারেই সামনে পড়ে। মেইন রোড থেকে যে ঢালটা গেছে ব্রিজের পাশ থেকে, ওখান থেকে নামলেই প্রথমে রেস্টুরেন্টটা পড়ে। রেস্টুরেন্টের থিম, তারপর মেনু কার্ড, সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। একটা ন্যাচারাল ভাইবস আছে, যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এসব খোলামেলা জায়গাগুলোতে বাচ্চাদেরকে নিয়ে বসতে বা নিজেদেরও একটু রিল্যাক্স হওয়ার জন্য যেতে অনেক বেশি ভালো লাগে। এখানে ডেকোরেশনও মোটামুটি ভালো, অনেক বেশি তামঝাম কিছু করেনি, জাস্ট কিছু লাইটিংয়ের ব্যবস্থা করেছে। এবং আমি আশা করি রাতের বেলা এটা আরও বেশি সুন্দর লাগবে, যদিও বা আমরা আজকে রাত করব না। আর অন্য একটা দিন যদি সুযোগ হয়, সাথে কোনো ছেলে মানুষ থাকে, বাসা থেকে যেতে যদি একটু লেট হলে সমস্যা না হয়, তখন কোনো একটা দিন ইচ্ছা আছে সন্ধ্যার দিকে আসার, যাতে করে এই জায়গাটার যে সুন্দর লাইটিং সেট আপটা সেটা আমি দেখতে পারি। এবং এখানে কিছু ছোট্ট ছোট্ট ট্রি হাউসের মতো ছোট ছোট করে বসার জায়গা করা আছে। এবং এখানে যে দোলনাগুলো করে সেগুলো সম্পূর্ণভাবে বাঁশ দিয়ে তৈরি করা। সামনের দিকে যে বেড়াটা তারা দিয়েছে সেটাও ন্যাচারাল টাইপের। এটা বাঁশ নাকি পাটকাঠি আমি ঠিক অতটা খেয়াল করে দেখিনি, তবে খুবই ভালো লাগে। একটা গ্রাম্য পরিবেশের ভিতরে ন্যাচারাল একটা অনুভূতি কাজ করে, যে সব কিছু সুন্দর খোলামেলা গাছপালা, তার মাঝখানে একটা নিরিবিলি জায়গায় বসে কিছুটা সময় কাটাতে খারাপ লাগবে না। আর তার সাথে জায়গাটা বড় হওয়ার কারণে বাচ্চারা কিন্তু দৌড়াদৌড়ি করে খেলতে অনেক বেশি মজা করে। যেমন দেখতেই পাচ্ছেন, আমার মেয়ে খোলা জায়গা পেয়ে খুবই আনন্দ করছে। একবার এই ট্রি হাউসে যাচ্ছে, একবার আরেকটাতে যাচ্ছে। তো আমরা প্রথমে যেটা গিয়েছিলাম ওটার ফ্যানটা কেন যেন কাজ করছিল না, আর আমার মেয়ে হাঁটাহাঁটি করে অনেক গরমে অস্থির হয়ে গেছে। এই জন্য ওদেরকে বলে যে এটার মধ্যে ফ্যান চলছিল সেটার মধ্যে আসলাম। কিন্তু এটার মধ্যে এসে দেখলাম যে কোনো বাচ্চা হয়তো বা আমাদের আগে আসছিল, তো ওইটার টেবিলটা নোংরা করে ফেলেছে। তো আমার মেয়ে আবার ওটা দেখে বসতে চাচ্ছিল না, তখন আমি ওকে একটা চেয়ার উপরে উঠিয়ে দিলাম। প্রথমে আমি আমার মেয়েকে বলেছিলাম যে তুমি উপরে জুতা নিয়ে উঠো না, কারণ এখানে পাটি দেওয়া আছে বসার জন্য। কিন্তু পরে উঠে দেখলাম যে অনেকেই তো আসলে কোনটা কিভাবে ব্যবহার করবে বুঝতে পারে না। যারা এসেছিল তারা হয়তো বা সেখানে জুতা নিয়ে উঠেছে, এত পরিমাণ বালি আর ময়লা ছিল, ওখানে আসলে বসা সম্ভব না। বসতে গেলে কাপড় ময়লা হয়ে যাবে। তো এই কারণে আর আমাদের এভাবেই বসতে হলো। ওখানেও দেখলাম যে আলাদা বাচ্চা ছাড়া অন্য কেউ উঠছেও না। এরপরে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, যাওয়ার সাথে সাথে ফ্রেঞ্চ ফ্রাই, ফুচকা, তার সাথে লাচ্ছি। আর আমরা বাসায় কিছু পার্সেল নিয়ে আসবো, সেটা একেবারে লাস্টে দিতে বলেছি, চলে আসার আগে আগে। প্রথমে চলে এসেছিল ফুচকা। তো আমি ট্রাই করতে চাচ্ছিলাম যে এখানের খাবার কেমন হয়। বাসার এত কাছাকাছি যদি রেস্টুরেন্টটা ভালো হয় তাহলে কিন্তু আমাদের জন্য বলতে গেলে সোনায় সোহাগাই হবে, যাতে করে আমরা যখন তখন ইচ্ছা হলে একটু ঘুরতে আসতে পারি, সাথে ঘুরে ক্লান্ত হয়ে গেলে কিছু খাওয়া দাওয়া করা যায়। রেস্টুরেন্ট আসলে ছোট হোক বড় হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, ডেকোরেশনের থেকে বড় কথা একটা খাবার অর্ডার করে যদি খেতে ভালো লাগে, সেখানে কিন্তু ওই খাবারের উদ্দেশ্য হলেও বারবার যেতে ইচ্ছা করবে। শুধুমাত্র ঘোরার উদ্দেশ্যে দেখা যায় আর যাওয়া হয় না, কারণ খাবার অর্ডার করে ভালো না লাগলে তখন মনটা নষ্ট হয়ে যায়, যে একটা আশা করে নিলাম কিন্তু খেতে পারছি না। তো ওই জন্য আর কি প্রথমে অল্প করেই খাবার অর্ডার করেছি, যে আজকে জাস্ট ট্রায়াল দিব, যদি এই আইটেমগুলো ভালো হয় পরবর্তী কোনো একটা সময় এসে অন্য কোনো আইটেম ট্রাই করা যাবে। এখানে কিন্তু মোটামুটি অনেক কিছুই ছিল, মেনু কার্ডটা আমি আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করেছি। যদি এই রেস্টুরেন্টের ডিটেলস, লোকেশন বা আদার্স কিছু আপনাদের জানার থাকে, যারা গাজীপুরে আছেন বা দূর থেকেও যদি আসতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমি কমেন্ট বক্সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে ইজিভাবে লোকেশনটা বুঝিয়ে দেওয়ার জন্য।
তো আমার মেয়ে আবার দোলনা খুবই পছন্দ করে। অনেকে হয়তোবা যারা আগে আমার ব্লগ দেখেছেন জানেন যে আমি যখন গ্রামের বাড়ি যাই তখন আমার মেয়ে সারাদিনই একটা নরমাল দোলনা বানানো থাকে আমাদের বাড়িতে। তো ওখানে সারাদিন খেলে। এখানে এসেও সে তাই খাওয়ার থেকে তার দোলনাতে চড়াই বেশি আনন্দ। আর তার মূল যেই জিনিসটা তার জন্য আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, সেটা আসতে একটু লেট হয়েছিল। এজন্যই সে ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে এসে দৌড়াদৌড়ি করে সে আরও বেশি অস্থির হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মুখ, আমি জানি না ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখে পুরো মুখের স্কিনটা দেখে মনে হচ্ছিল যেন স্কিনের উপরে রক্ত ভেসে আসছে, এরকমের লাল হয়ে গেছিলো স্কিন। তো পরে আমি কি করলাম, ওকে চুলটা একেবারে বেঁধে উপরে উঠিয়ে দিলাম, কারণ গাছতলার নিচের যে বসার জায়গাগুলো ওখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই, জাস্ট ন্যাচারাল বাতাস আসে। অন্যান্য দিন এখানে খুবই ঠান্ডা থাকে, ওই দিন কেন এত ব্যবসা গরম পড়েছিল কে জানে, আমাদেরই ভাগ্য খারাপ ছিল, না হলে এই জায়গাটা খুবই আরাম লাগার কথা, ছায়া সম্পূর্ণ জায়গাটাতে। তো কি আর করবো, ওকে কোনো মতে ছোটো ক্লিপ যেটা মাথায় ছিল ওটা দিয়ে একটু মুড়িয়ে বেঁধে দিলাম। তারপর আমাদের ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটাও চলে আসলো। লাচ্ছিটা খেতে খুবই টেস্টি ছিল, তবে ফুচকাটা খেতে একদমই আমার কাছে ভালো লাগেনি, যেটা অনেস্টলি বলছি। আর তবে সেটার সাথে যে টকটা দিয়েছিল, টকটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আমি লাস্টে বসে বসে টকটা শুধুই খেয়ে নিয়েছি। আর আমার মেয়ে আর আমার বোন দুজন মিলে খেয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা, তাদের জন্য আবার লাচ্ছিও অর্ডার দিয়েছি। এছাড়াও ফুপি আবার আমার আব্বু আম্মু যেহেতু বাসায় ছিল, আমরা সবাই বাসায় খেলাম, তাদের জন্য ফুপি আবার 2টা বার্গার অর্ডার করে দিল। ফুপি কিছুই খায়নি, কারণ সেদিন তিনি রোজা ছিলেন। তো সবাই জানেন যে রোজার পরে আবার 6 রোজা করা হয়, তো ওইটাই ফুপি করছিলেন, যে কারণে আর ফুপি খেতে পারেনি। আর এই সম্পূর্ণ ট্রিটটাই ছিল আমার ফুপির তরফ থেকে, যেহেতু ফুপির প্লটটা আমরা ঘুরে দেখতে গিয়েছিলাম, তাই সেখানে ঘুরে যাওয়া আসা এই খাওয়া দাওয়া সম্পূর্ণ ট্রিটটাই আমার ফুপির তরফ থেকে ছিল ঈদের পরে। তো সবাই মিলে বেশ বিকেলটা কিন্তু ভালোভাবেই গেল। অনেক দিন ছুটি কাটালাম, বাসায় বসে বসে বোর হয়ে গিয়েছিলাম। ছুটির পরে জাস্ট একটা দিন আমার খালামণির বাসায় গিয়েছিলাম, তাও খুবই অল্প সময়ের জন্য। আর দূরে গেলে একটা সমস্যা হচ্ছে যাওয়া আসাতেই অনেকটা সময় চলে যায়। আর বাসার কাছাকাছি এরকম জায়গা হলে সুবিধা একটাই, যে রাস্তা পার হওয়া বা বাসে ওঠা, জার্নির কোনো টেনশন নেই, বাসা থেকে অটোতে উঠলে ডিরেক্টলি চলে আসা যায়। এরকম জায়গায় আসতে আমার মেয়ে খুবই পছন্দ করে। অল্প কিছুটা সময়ের জন্য নিয়ে গেলেই ও রিল্যাক্স ফিল করে। ওকে যে অনেক কিছু খাওয়াতে হয় তা না, একটু ঘুরতে নিয়ে গেলেই ও খুশি হয়ে যায়। তার সাথে যদি ওকে ঠান্ডা কিছু একটা খাওয়ানো যায়, একটা মিল্কশেক বা অন্য কিছু, বাস ওটাতেই তার হয়ে যায়। তো ওখানে গিয়ে আমরা আবার ওয়েট করছিলাম যে আমাদের পার্সেলটা আসতে লেট হচ্ছিল। এই ফাঁকে যতটুকু সময় পাওয়া যায় সম্পূর্ণ সময় আমার মেয়ে হচ্ছে দোলনাকে ফুললি এনজয় করেছে। দোলনাগুলো খুবই সুন্দর, আমার কাছে অল ওভার পুরো জায়গাটা খুবই ভালো লেগেছে। আশা করি অন্য একটা সময়, খুব তাড়াতাড়ি আবার যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু সামনে আবার পয়লা বৈশাখের অকেশন আছে। তো চেষ্টা করব ওই দিন যদি সময় কভার করতে পারি তাহলে যাব, কারণ এখানে যাওয়ার আগে একটুখানি রাস্তার আগেই আরেকটা জায়গা পড়ে, এতটা সুন্দর, পুরো জায়গাটা সবুজে আচ্ছন্ন এবং বিশাল বড় বড় গাছের নিচে ছায়া। দূর থেকে আমার এত শান্তি লাগছিল, কিন্তু ওই দিন হাতে সময় কম থাকায় আমাদের ইচ্ছা ছিল একটু দেখে যাব, কিন্তু এই রেস্টুরেন্টে এসে নিজেরা খাবার খেয়ে আবার পার্সেল করতে গিয়ে অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় আজান দেওয়ার কাছাকাছি। আর ফুপি তো রোজা ছিলেন বললাম, যে কারণে আমাদের একটু তাড়াতাড়ি রওনা হয়েছে, যাতে করে তিনি বাসায় এসে আবার ইফতার করতে পারেন। এই কারণে আর কাছাকাছি ওই জায়গাটায় গেলাম না। ইচ্ছা আছে যে পয়লা বৈশাখের সময় ওই দিকটাতে আগে যাব, তারপর যদি সময় কভার করতে পারি তাহলে এখান থেকে খেয়ে যাব, অথবা কোনো পার্সেল বাসায় নিয়ে যাব। তো বাসায় এসে আব্বুকে যে লাউ শাক, লাউ এগুলো দেখালাম। তো আব্বু বলল যে লাউ শাক আর একটু বেশি করে নিয়ে আসতে। তো বললাম যে আমাদের সাথে কোনো ব্যাগ ছিল না, হাতে করে আমরা যতটুকু পেরেছি অল্প করেই এনেছি, এই জন্যই আর কি বেশি আনা যায়নি। তো আমার মেয়ে বাড়ি থেকে কোনো পার্সেল আনলে তার নানাকে খুব আগ্রহ সহিত দেখায় যে নানা দেখো তোমার জন্য আমরা পার্সেল নিয়ে আসছি। তো আম্মুর জন্য আনা হয়েছে ঠিকই, কিন্তু আমার আম্মু বাইরের খাবার একেবারেই পছন্দ করে না, মানে টোটালি খায় না বললেই চলে। বিশেষ করে ফাস্টফুড আইটেম বা চাইনিজ আইটেম সে একেবারেই পছন্দ করে না। তো আপুকে একটা বার্গার দিলাম, আমি আবার আম্মুকে বলছিলাম যে তুমি অন্তত হাফ করে খাও, আমি কেটে দিই, বাকিটা না হয়ে জোহা খেয়ে নেবে। আর রিক্সা থেকে যখন নেমেছিলাম তখন আমার বোন আবার আমার মেয়েকে একটা কোল্ড ড্রিঙ্কস সাথে একটা আইসক্রিম কিনে দিয়েছে।
বাহিরে গেলে এটা তার হচ্ছে ডিমান্ড থাকে যে তাকে বাসায় ফেরার সময় কিছু একটা কিনে দিতে হবে। তো আমি রাগারাগি করছিলাম যে বাইরে থেকে আমরা এত কিছু খেয়ে আসছি, একদিন এত কিছু খাওয়া ঠিক হবে না। কিন্তু সে নাছোড়বান্দা, আর তার খালামণিকে দেখলে সে আরও বেশি অস্থির হয়ে যায়। আমার কাছে এগুলো খুব বেশি একটা আবদার করে না, জানে যে আমি একদিনে অনেক বেশি আইটেম ওকে বাইরের খাবার খেতে দিই না। তো যাই হোক, তারপর সে ওটা নিয়েই ছেড়েছে, নিয়ে বাসায় এসে প্রথমেই আগে আইসক্রিমটা খেয়ে নিয়েছে। এদিকে আমি বার্গারটা হাফ হাফ করে দিচ্ছিলাম। আমার বোনকে বললাম যে তুই একটু ট্রাই করে দেখ, তো বললো যে আমার একদমই পেট ফুল, এই কারণে আর ও খেতে চাচ্ছিল না। আম্মুকে দিলাম, আম্মুও রাজি হচ্ছে না। পরে আর কি করার, হাফটা আমার মেয়ে খেয়েছে আর বাকি হাফটা আমি আমার বোন দুইজন মিলে খেলাম। ফুপ্পিকে বলেছিলাম খাওয়ার জন্য, সেও খাবে না, কারণ সে এখন ইফতার খুলে ভাত খেয়ে ফেলবে, খেতে চাচ্ছিল না। আমার কাছে সব থেকে বেশি যেটা এই রেস্টুরেন্টে ভালো লেগেছে, ঘোরাঘুরি তো আছেই, সেটা তো ভালোই লেগেছে, এই বার্গারটা এত বেশি টেস্টি ছিল। মেয়োনেজ থেকে শুরু করে এটার মাঝখানে যে চিকেন ফ্রাইটা দেওয়া হয়েছিল, খুবই খুবই টেস্টি। আমি এটাকে 10/10 দিব। আমার ইচ্ছা আছে যদি পরে কখন এখানে যাই, অবশ্যই অবশ্যই আমি এই বার্গারটা আরেকবার ট্রাই করব। মানে আমি অনেক দিন পর এরকম একটা টেস্টি বার্গার খেলাম। বার্গার তো সব রেস্টুরেন্ট বা ফাস্টফুড দোকানে খুবই অ্যাভেলেবেল, কিন্তু সব জায়গায় কিন্তু আমার অনেক বেশি যে ভালো লাগে তা না, যেহেতু আমি ফাস্টফুড লাভার না। তো এই কারণে যেটাকে আমি অনেক বেশি পছন্দ করি সেটা বুঝতেই হবে যে সেটা আসলেই ভালো ছিল বলেই আমার ভালো লাগছে। এমন না যে আমার খাওয়ার ক্রেভিংয়ের জন্য ভালো লেগেছে। তো ওই দিন হচ্ছে আমরা সম্পূর্ণ ঘোরাঘুরির পরে লাস্ট মোমেন্টে এসে যখন এই পার্সেলটা খেলাম, তখন মনে হলো যে না, আসলেই ওই রেস্টুরেন্টে যাওয়াটা সার্থক হয়েছে, এবং আমরা শিওর হলাম যে ওখানে অবশ্যই আমাদের যে লোকাল ফাস্টফুড আইটেমগুলো যেমন ফুচকা এসব চটপটি এগুলি ছাড়া ওনাদের আসলে মেইন ফোকাস ডিশ হচ্ছে চাইনিজ আইটেম, এবং আমি যতটুকু আশা করছি এখানের বাকি চাইনিজ আইটেমগুলো অবশ্যই ভালো হবে। তো খুব শীঘ্রই আপনাদেরকে আবার নতুন করে নিয়ে যাবে এবং সেখানে অন্য কোনো আইটেম ট্রাই করে অবশ্যই রিভিউ দিব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।